হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি অদ্ভুতুরে সিরিজের তৃতীয় তথা শেষ পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ থেকে ঘোর প্যাচে প্রাণগোবিন্দর শেষ পর্ব। দুপুর 1:30 বেজে যাওয়ার পরও যখন প্রাণগোবিন্দবাবু ফিরলেন না, তখন সুরবালা খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন। বুড়ো হয়েছেন, তার ওপর আলা ভোলা মানুষ, কোথায় কি হলো কে জানে। দুশ্চিন্তায় বারবার ঘড়ি দেখছেন আর ঘর বার করছেন। শেষ অবধি পুলিশে খবর দিতে হবে কিনা তাও ভাবছেন। ঠিক এমন সময় একটা চাষা ফুসো চেহারার লোক এলো। এক মুখ দাড়ি গোফ, মাথায় একটা গামছা বাঁধা, গায়ে তুষের চাদর। বলল, আগে বাবু পাঠালেন। সুরবালা ঝেঁঝে উঠে বললেন, তা বাবুটি কোথায়? লোকটা জবাব না দিয়ে একটা ভাঁজ করা কাগজ বের করে সুরবালার হাতে দিয়ে বলল, আগে এতে সব লেখা আছে। সুরবালা তাড়াতাড়ি চিঠিটা খুলে পড়লেন। পেন্সিলে লেখা, কল্যাণী আসু, জরুরি কাজে বাহির হইয়াছি। একটা ভালো শিকারের সন্ধান আসিয়াছে। বেশ মোটা টাকা আদায় হইবে বলিয়া মনে হয়। এরূপ চলিতে থাকিলে অচিরেই কয়েক লক্ষ টাকা আয়ের সম্ভাবনা। চিন্তা করিও না, ফিরতে বিলম্ব হইবে। ইতি প্রাণগোবিন্দ রায়। সুরবালা চিঠি পড়ে বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইলেন। পাশ থেকে সরু গলায় পিউ জিজ্ঞেস করল, দাদু কি লিখেছেন ঠাকুরমা? সুরবালা নাতনির দিকে রোষ কষায়িত লোচনে চেয়ে বললেন, তোমার দাদু অধঃপথে গেছে ভাই। ছি ছি, বুড়ো বয়সে যে কারো এমন মতিচ্ছন্ন হয় তার স্বপ্নেও ভাবতে পারি না। পিউ চিঠিটা ঠাকুমার হাত থেকে নিয়ে পড়তে লাগলো। সুরবালা লোকটাকে কড়া গলায় জিজ্ঞেস করলেন, তোমার বাবুটি এখন কোথায় বলতে পারো? লোকটা মাথা নেড়ে বলল, আগে না, তবে বীরপুরের দিকেই গেলেন মনে হলো। বীরপুর? সেটা আবার কোথায়? বেশি দূর নয় মা ঠাকরুন। আপনাদের ছাদে উঠে উত্তর দিকে চাইলে বীরপুরের বাসুলি মন্দিরের চূড়ো দেখা যায়। মাইলটাকেও হবে না। তোমার সঙ্গে কোথায় দেখা হলো? আগে মাঠে কাজ করছিলাম। বাবু আল ধরে হন হন করে যাচ্ছিলেন। আমাকে ডেকে চিঠি আর 5টা টাকা দিলেন। বললেন জরুরি কাজে যাচ্ছেন, চিঠিটা যেন পৌঁছে দিই। তাহলে বিদেয় হই মা ঠাকরুন। হাল গরু সব মাঠে ছেড়ে এসেছি কি না। লোকটার কাছ থেকে আর কোনো খবর পাওয়া যাবে না বুঝতে পেরে সুরবালা বললেন, যাও, কিন্তু যদি বাবুর দেখা পাও তো বলো যেন এক্ষুনি বাড়িতে ফিরে আসে। বাড়িতে সবাই খুব চিন্তা করছে। লোকটা ঘাড় কাত করে বলল, যে আগে। একটু যেন জোর কদমেই চলে গেল লোকটা। চিঠিটা কষ্ট করে পড়তে পড়তে পিউ হঠাৎ বলল, ঠাকুরমা, দাদু কি বাংলা লিখতে পারে? এ কথায় সুরবালা খুব আত্মান্তরে পড়ে গেলেন। প্রাণগোবিন্দর সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে তারা কখনো পরস্পরের কাছ থেকে দূরে থাকেননি। কাজেই প্রাণগোবিন্দ কখনো চিঠিপত্রও লেখেননি সুরবালাকে। সুরবালা বললেন, তা পারবে না কেন, পঞ্জিকা টঞ্জিকা তো পড়ে। পিউ মাথা নেড়ে বলে, দাদু পঞ্জিকাও পড়তে পারে না, খুব ঠেকে ঠেকে পড়ে। আর সেদিন আমাকে জিজ্ঞেস করছিল, ঠয়ের টিকিটটা ডান দিকে না বাঁ দিকে। একটু আধটু পড়তে পারলেও দাদু কিন্তু বাংলা লিখতে পারে না। কি করেই বা পারবে বলো? দাদু তো দেরাদুনে মানুষ। সুরবালা ভেবে দেখলেন কথাটা উড়িয়ে দেওয়ার মতো নয়। বাস্তবিক প্রাণগোবিন্দরা বরাবর দেরাদুনে থেকেছেন। প্রাণগোবিন্দকে তিনি বরাবর ইংরাজিতেই লেখাপড়া করতে দেখেছেন, বাংলা লিখতে দেখেছেন বলে মনে পড়ল না। প্রাণগোবিন্দর বাংলা হাতের লেখাও তিনি চেনেন না। চিঠিটা খুব ভালো করে দেখলেন সুরবালা। মেয়েলি ধাঁচের গোটা গোটা লেখা, পেন্সিলে লেখা বলে যেন আবছাও।
তুই দাদুর হাতের লেখা চিনিস? ইংরাজি হাতের লেখা চিনি। সুরবালা একটা দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, ধরে ধরে লিখেছে। ও তোর দাদুরই হাতের লেখা, তাছাড়া আর কে চিঠি পাঠাবে? দাদু আসবে না ঠাকুরমা? তার কি আর বাড়ির দিকে মন আছে রে? তাকে ভূতে পেয়েছে। উদ্বেগটা একটু কমলো বটে, কিন্তু মনটা শান্ত হলো না। ওরকম শান্তশিষ্ট নিরীহ সজ্জন একজন মানুষ হঠাৎ এরকম হন্যে হয়ে উঠল কেন, তা যেন কিছুতেই বোঝা যাচ্ছে না। এতকাল ঘর করেও তিনি কি সত্যিই প্রাণগোবিন্দকে একটুও চিনতে পারেননি? হলধরকে ডেকে সুরবালা জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে হলধর, বীরপুর গ্রামটা চিনিস? হলধর অবাক হয়ে বলে, তা চিনব না, এই তো এক দৌড়ের রাস্তা। তা সেখানে কি আছে বলতো? তা সে অনেক কিছু আছে। বাসুলি মন্দিরের কথা তো সবাই জানে, ভারী জাগ্রত দেবতা। তারপর ধরুন, খাল ধারে এখন শিবরাত্রির মেলাও চলছে, এই 1-1.5 মাস ধরে চলে। খুব বড় মেলা, সার্কাসের তাঁবু টাবুও পড়েছে, দেখে এসেছি। যেতে কতক্ষণ লাগে? হেসে গ্যালগ্যালে হয়ে মাথা নেড়ে হলধর বলে, সে মোটে দূরই নয়, নসিগঞ্জের গা ঘেঁষেই বীরপুর। কালু শেখ একখানা বিড়ি ধরিয়ে নসিগঞ্জ থেকে হাঁটা দেয়, সেই বিড়ি বীরপুরে গিয়ে শেষ হয়। ছাদে উঠে উত্তর দিকে তাকালেই দেখতে পাবেন বীরপুরের বাড়ি ঘর দেখা যাচ্ছে। কেন মা, যাবেন নাকি? গেলে বলুন, ভ্যান গাড়ি ভাড়া করে নিয়ে আসি, 10 মিনিটে পৌঁছে দেবে। তুই যাবি বাবা? গিয়ে লোকটাকে পাকড়াও করে নিয়ে আসবি? মাথা চুলকে হলধর বলে, কর্তাবাবু কি বীরপুরে গেলেন নাকি মা? সেরকমই তো শুনছি, একবার যা না বাবা। পিউ বলল, আমিও যাব ঠাকুরমা, আমি ঠিক দাদুকে ধরে আনব। সুরবালা মাথা নেড়ে বললেন, না ভাই, তোমার গিয়ে কাজ নেই, ওসব গণ্ডগোলের মধ্যে তোমার না যাওয়াই ভালো। হলধর গিয়ে আগে মানুষটার খবর আনুক, পরে দরকার হলে আমরা সবাই যাব। পিউ আর কিছু বলল না, চুপটি করে সিঁড়ি বেয়ে ছাদের উপর উঠে এলো। তারপর রেলিং ধরে বীরপুরের দিকে চেয়ে রইল। অনেক গাছগাছালির ফাঁক দিয়ে একটা মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে, আর কিছু বাড়ি ঘর। সামনে একটা প্রকাণ্ড ক্ষেত, কিছু ঝোপঝাড়। না, বীরপুর খুব দূরে নয়। পিউ দেখতে পেল আকাশে একটা সাদা রঙের ঘুড়ি উঠছে, মস্ত বড় ঘুড়ি। কিছুক্ষণ ঘুড়িটার দিকে চেয়ে থেকে এসে চিলে কোঠার দেওয়ালে ঠেস দিয়ে বসে রইল। চুপচাপ বসে অনেকক্ষণ ভাবল সে। ঠাকুমার কথাগুলো সে বুঝতে পারেনি। দাদু একটা কোনো দুষ্টুমি করেছেন নাকি? কিন্তু তার দাদু তো ভীষণ ভুলো মনের মানুষ, দুষ্টুমি করবেনই বা কী করে? এসবই খুব ভাবছে সে। ভাবতে ভাবতে চকলেটের মোড়কটা খুলে চিরকুটটা বের করল। তাদের কি বিপদ হবে তাও সে বুঝতে পারছে না। চিরকুটটা খুলে ভারী অবাক হয়ে গেল পিউ। সকালেও চিরকুটটাতে পেন্সিলের লেখাটা ছিল, কিন্তু এখন নেই তো। চিরকুটটা তো একদম সাদা, লেখাটা কি করে ভ্যানিশ হয়ে গেল? এটাও কি ম্যাজিক? হঠাৎ তার মনে হলো চিরকুটে যে লেখাটা ছিল সেটার সঙ্গে ঠাকুরমাকে লেখা দাদুর চিঠির হাতের লেখাটা অনেকটা এক রকমের, গোটা গোটা অক্ষরে লেখা। মনে হতেই পিউ সিঁড়ি দিয়ে নেমে দৌড়ে গিয়ে বারান্দার টেবিলে পড়ে থাকা দাদুর চিঠিটা নিয়ে ফের ছাদে উঠে এলো। চিঠিটা খুলে দেখল পেন্সিলের লেখাটা অনেকটাই আবছা হয়ে গিয়েছে, কোনো কোনো অক্ষর মুছেও গিয়েছে। পিউ কিছু বুঝতে না পেরে ভারী অবাক হয়ে বসে রইল। ম্যাজিশিয়ান বিক্রমজিতের চিঠির সঙ্গে দাদুর চিঠির হাতের লেখা একরকম হবে কেন? খুবই অন্যমনস্ক ছিল পিউ। হঠাৎ ঠক করে একটা শব্দ হওয়ায় চোখ তুলে দেখল সাদা ঘুড়িটা তাদের ছাদে মুখ থুবড়ে পড়ে আছে। পিউ তাড়াতাড়ি গিয়ে ঘুড়িটা কুড়িয়ে নিল। চারদিকে চেয়ে ঘুড়িটা কে ওড়াচ্ছে তা দেখতে পেল না। সুতো টেনে দেখল ঘুড়িটা ভোকাট্টা হয়ে উড়ে এসে পড়েনি। ভোকাট্টা হলে সুতো ছেড়ে আসত। ঘুড়িটা
ফের উড়িয়ে দেবে কিনা ভাবতে ভাবতে হঠাৎ তার চোখ পড়ল। ঘুড়ির গায়ে কি যেন লেখা আছে, পেন্সিলের লেখা, ঠিক একই রকম গোটা গোটা হরফে লেখা আছে, বীরপুরে এখন 100 মজা, খেলনার দোকান, পুতুল নাচ, কাঁচের চুড়ি, ম্যাজিক, সার্কাস, নাটক, মোচার চপ, মাংসের ঘুগনি, কি চাই, দাদু এখানে, ছুটে চলে এসো। পিউ ভীষণ অবাক হয়ে চেয়ে রইল। অন্য কিছু নয়, তার ভীষণ দাদুর কাছে যেতে ইচ্ছে করছে। তার অমন ভালো দাদুটা নাকি খারাপ হয়ে গিয়েছেন। পিউ সে কথা মোটেই বিশ্বাস করে না। দাদু কখনো খারাপ হতে পারেন না। সে গিয়ে দাদুকে ঠিক নিয়ে আসবে। সন্ধে রাত্রিরে দোকানের ঝাঁপ বন্ধ করে ভিতরে বসে হিসেব সেরে রাখছিল গোপাল পুরকাইত। এমন সময় দোকানের দরজায় ধাক্কা দেওয়ার শব্দ হলো। কে? এই আমরা কিছু মালপত্র নিতে এসেছি। কি মাল? পাইকারি মালই নেব হে, 10-20 বস্তা চাল ডাল। গোপাল শস্য ব্যস্তে উঠে দরজা খুলে দিল। বড় খদ্দের, দুজন মুস্কো চেহারা লোক দোকানে ঢুকল। একজন দরজাটা বন্ধ করে দিয়ে বলল, ব্যস্ত হয়েও না গোপাল, কথা আছে। গোপাল পরিস্থিতিটা ভালো বলে মনে করল না। ঘাবড়ে গিয়ে বলল, কি চাই তোমাদের? আমি কিন্তু। প্রথমজন হাত তুলে তাকে থামিয়ে বলল, বলছি তো কথা আছে, চুপ করে বসো। গোপাল ফ্যাকাশে মুখে তার নিচু তক্তপোষে বসল। প্রথম লোকটা বলল, কারবার কেমন চলছে গোপাল? গোপাল বলল, কোনো রকমে চলে, লুটপাট করতে এসে থাকলে কিন্তু লাভ হবে না, সামান্য ব্যবসা আমার। তোমার মতো ছোটখাটো ব্যাপারীর গদি লুট করে কি মান মর্যাদা খোয়াবো? আমরা গোকুল বিশ্বাসের লোক। গোপাল প্রমাদ করল, গোকুল বিশ্বাস? চেনো তাকে? গোপাল ঘাড় নেড়ে বলল, কে না চেনে? আমরা ছোটখাটো কাজ করি না। গোপাল চুপ করে রইল। এখন যা বলছি খুব মন দিয়ে শোনো, তারপর ঠিকঠাক জবাব দাও। গোপাল এই শীতেও ঘামতে লাগলো। গোকুল বিশ্বাসের একটা আদরের গরু আছে জানো, দুধের মতো সাদা রং, বাঁদিকের দাবনায় ত্রিশূলের ছাপ, খুব সুলক্ষণা গরু, জানো? না তো। মিথ্যে কথা বলে কিন্তু পার পাবে না, পেট থেকে কথা টেনে বের করতে আমরা জানি। তা সেসব আসরিক ব্যাপারের দরকার আছে কি? গোপাল বিবর্ণ হয়ে বলল, জানি। ঠিক 2 দিন আগে মাঠ থেকে গরুটা চুরি যায়। গোপাল একটু গলা খাকারি দিয়ে কিছু বলতে গিয়েও বলল না। আদরের গরুটা চুরি হয়ে যাওয়ায় গোকুল বিশ্বাস খুব ভেঙে পড়ে। শুধু আদরেরই নয়, গরুটা ভীষণ পয়া। ওই গরুটা আসার পর থেকেই গোকুল বিশ্বাসের ব্যবসা দ্বিগুণ হয়েছে। এসব খবর আশেপাশের গায়ে সবাই জানে। তুমি জানো না এ তো হতে পারে না, কি বলো? শুনেছি। বেশ কথা, এবার খুব ভেবে চিনতে আমার কথার জবাব দিও। গোপাল অস্বস্তি বোধ করছে, উসকুস করে বলল, কি জানতে চাও? গরুটা কে চুরি করেছিল? তা কি আমার জানার কথা? তুমি ছাড়া আর কে জানবে? গোপাল সিটিয়ে গিয়ে বলল, বিশ্বাস করো, আমি জানি না। শোনো গোপাল, তোমার 4 ছেলে আর গোটা 4 কর্মচারী আছে, অন্য সব কাজের লোকও আছে, লোকবলের অভাব নেই। তাদের সব কজনকে যদি ধরে একে একে পেটানো হয়, তাহলে সত্যি কথাটা বেরোতে দেরি হবে না। সবার আগে কিন্তু তোমার 4 ছেলেকে পেটাই করা হবে। আমাদের দিয়ে অত মেহনত করাবে কেন? গোপাল ভয় পেয়ে আমতা আমতা করে বলল, যে চুরি করেছে তার দোষ নেই, সে হুকুম তামিল করেছে বই তো নয়। লোকটাকে? আমার ছেলে জয়চাঁদ। আর গোকুল বিশ্বাসের জাল্লায় টোকা দিয়ে 50,000 টাকার হুকুমনামা জারি করে এসেছিল কে? সেও কি জয়চাঁদ? হ্যাঁ, কিন্তু তার দোষ নেই। দোষের কথা তো হচ্ছে না, আমরা সত্যি কথাটা জানতে চাইছি। গোপাল কাঁপতে কাঁপতে বলল, দেখো ভাই,
আমি সাথে পাছে থাকি না, খোঁজ নিলেই দেখবে। আমার ছেলেরাও কেউ খারাপ নয়, তাদের কোনো বদনাম নেই। জয়চাঁদ একটু ডাকাবুকো বটে, কিন্তু কখনো কোনো খারাপ কাজ সে করে না। জয়চাঁদের কপালের বাঁ দিকে একটা আব আছে না? হ্যাঁ, কিন্তু যা হয়েছে তার জন্য আমি নাকে খত দিতে রাজি। আমার ছেলেটাকে প্রাণে মেরো না। তুমি তাহলে বলতে চাও জয়চাঁদ নির্দোষ? একেবারে নির্দোষ। তাহলে কি ধরে নেব গরু চুরি করা বা মুক্তিপণ আদায় করা এগুলো কোনো দোষের মধ্যে পড়ে না? তা বলিনি। তবে কি বলছো? যা করেছে তা মতলবেটে করেনি। ওই যে বললাম, হুকুম তামিল না করে উপায় ছিল না। মুক্তিপণ তো আর নিজের জন্য চাইনি, কার জন্য চেয়েছিল? প্রাণ গোবিন্দ রায়ের জন্য। হুকুমটা কি প্রাণগোবিন্দ বাবুই দিয়েছিলেন? এ ব্যাপারে আমার কিছু বলা বারণ। ঠিক আছে, বলো না। আমরা জয়চাঁদকে তুলে নিয়ে যাচ্ছি, যা বলার সেই বলবে। বলেই উঠতে যাচ্ছিল তারা। গোপাল আঁতকে উঠে বলল, দাঁড়াও, আমি বলছি। বলো। প্রাণ গোবিন্দবাবুর হুকুমে এ কাজ হয়নি। সেটা আমরা জানি গোপাল, আগে জানতাম না, এখন জেনেছি। এবার বলো কার হুকুম? গোপাল হাল ছেড়ে দিয়ে দু হাতে মুখ ঢেকে হঠাৎ হাউমাউ করে কাঁদতে লাগল। লোক দুটো ব্যস্ত হল না, স্থির হয়ে বসে রইল বেঞ্চিতে। বেশ কিছুটা বাদে গোপাল সামলে উঠল, ধুতির খুঁটে চোখ মুছল, তারপর ধরা গলায় বলল, তার কাছে আমার ঠিকই বাধা। আমার জমি জিরেত, ব্যবসার মূলধন সব তার কাছে বাধা। যদি বলি তাহলে আমি শেষ হয়ে যাব। তুমি না বললেও আমরা জানি, কিন্তু তবু আমরা তোমার মুখেই শুনতে চাই, বলো। যদি জানোই তবে আর আমাকে দিয়ে বলাতে চাও কেন? তার কারণ আমরা যাচাই করে দেখতে চাই আমরা যা আন্দাজ করেছি আর যা শুনেছি তা সত্যি কিনা। গোপাল ধরা গলায় বলল, পরশুদিনই বটুকবাবু আমাকে কাজটা করতে বলেন। কেন কোন কাজ করতে হবে তা জানতে চাওয়ার উপায় নেই। বটুকবাবু এমনিতে চুপচাপ, কিন্তু সামান্য বেয়াদপি দেখলে এমন সাংঘাতিক রেগে যান যেন খুনও করতে পারেন। ভয়ে আমি কখনো কিছু জিজ্ঞেসও করতে পারি না। তার উপর উনি আমার অন্নদাতা। অভাব কষ্টে যখন সংসার ভেসে যেতে বসেছিল তখন উনি হাল না ধরলে এতদিনে মরেই যেতাম। বটুকবাবুর রাগ কেমন? অতি সাংঘাতিক। যখন রেগে ওঠেন তখন চোখ মুখের চেহারাই পাল্টে যায়, চোখে যেন বাঘের দৃষ্টি। একটা কথা, উনি যখন গরুটা প্রাণগোবিন্দবাবুর গোয়ালে রেখে আসতে বললেন আর প্রাণগোবিন্দবাবুর কাছে মুক্তিপণের টাকা পৌঁছে দিতে বললেন, তখন তোমার খটকা লাগেনি? লেগেছিল, কিন্তু খুব বেশি তলিয়ে ভাবিনি। একবার মনে হলো প্রাণগোবিন্দ বাবুর সঙ্গে ওর বোধহয় কোনো বন্দোবস্ত হয়েছে। শত হলেও উনি একসময় প্রাণগোবিন্দবাবুর ছাত্র ছিলেন, হয়তো তখন থেকেই ভাবসাব, আর তাই থেকেই এই বন্দোবস্ত। উনি যে প্রাণগোবিন্দ রায়ের ছাত্র ছিলেন তা কি করে জানলে? প্রাণগোবিন্দ রায় যখন রিটায়ার করে দেশের বাড়িতে থাকতে এলেন তখন খবরটা শুনে একদিন বটুকবাবু বলেছিলেন। মাস্টারমশাই তাহলে এলেন, ভালোই হলো। তাহলে তোমার তেমন খটকা লাগেনি? না। প্রাণগোবিন্দবাবুর বাড়িতে কি ওর যাতায়াত ছিল? না, বটুকবাবু কোথাও যান না। তাহলে প্রাণগোবিন্দবাবুর সঙ্গে ওর বন্দোবস্ত হয় কি করে? বললাম তো, ওটা নেহাত একটা আন্দাজ। বটুকবাবুর একটা ভয়ঙ্কর কুকুর আছে, তাই না? ও বাবা, খুনে কুকুর? শোনো গোপাল, গোকুল বিশ্বাসের সঙ্গে গন্ডগোল করে আজ অবধি কারো সুবিধে হয়নি। আগে গোকুলবাবুর সঙ্গে আমার তো কোনো গণ্ডগোল নেই। জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ আহাম্মক ছাড়া কেউ করে? আমরা যা করেছি তা প্রাণের দায়। তাহলে বটুকবাবু এই কাজটা কেন করলেন বলে তোমার মনে হয়? তা কি করে বলবো, বড় বড় মানুষের কত খেয়াল থাকে। তাতে কি হলো তা জানো? প্রাণগোবিন্দবাবুর মতো একজন মানি লোকের গায়ে গরু চড়ে ছাপ্পা মেরে দেওয়া হলো। লোকে জানলো উনি একজন মস্ত লেখাপড়া জানা লোক হয়েও
এমন জঘন্য কাজ করে টাকা উপায় করেন। লোকটা যে এমন কাজ করতে পারেন না তা গাঁয়ের লোক বিশ্বাস করবে না, তারা গুজবে বিশ্বাসী। এর ফলে প্রাণ গোবিন্দবাবু আত্মঘাতী হওয়ারও চেষ্টা করেন। আমি তো অত জানি না, আমাকে মাফ করে দাও ভাই। না খেতে পেয়ে মরলেও আর এমন কাজ করব না। কাল সকালে গোকুলবাবুর কাছে তোমার ছেলেকে নিয়ে যেও, যদি মাফ করার হয় তিনি করবেন। তোমরা লোকটাকে যত খারাপ বলে ধরে নিয়েছ, লোকটা কি তত খারাপ? গোকুল বিশ্বাস 10-12টা ছেলের পড়ার খরচ দেয়, একটা অনাথ আশ্রম চালায়। এসব কি খারাপ লোকের লক্ষণ? নাক মলছি, কান মলছি ভাই, গোকুলবাবুকে আমরা খারাপ ভাবি না, বিশ্বাস করো। লোক দুটো তার দিকে একবার বিষ দৃষ্টি হেনে নিঃশব্দে বেরিয়ে গেল। দোকানের গদিতে অনেকক্ষণ ঝুম হয়ে বসে রইল গোপাল। মনে বড় দুশ্চিন্তা। এবার কি রাজায় রাজায় যুদ্ধ হবে আর উলু খাগড়ার প্রাণ যাবে? একটা দিক রক্ষা হলো বটে, কিন্তু আর একদিকে যে বিপদ ঘনিয়ে এলো। গোকুল বিশ্বাস যদি বা ছেড়েও দেয়, বটুকবাবু আর রক্ষে রাখবেন কি? সে ভালোই জানে গোকুলের চেয়ে বটুক কম ভয়ঙ্কর নয়, বরং আরও বেশি। গোকুলের ওস্তাদের কাছে তিনি যেসব কথা কবুল করেছেন সেটাও চাপা থাকবে না। জীবনে প্রথম গাছে ওঠার পর প্রাণগোবিন্দ বুঝতে পারছেন আজ তার জীবনটাই যেন পাল্টে গিয়েছে। কোথায় গলায় দড়ি দিয়ে মরবেন, না তার বদলে বৃক্ষবাসী বাদামচন্দ্র ঘোষের মতো একজন বিজ্ঞ বন্ধু পেয়ে গেলেন। সত্যি কথা বলতে কি, গাছে উঠলে শুধু জ্ঞানই বাড়ে না, বুকে ফুর্তির ভাবটাও উতলে ওঠে। আজ সেই ফুর্তিতেই প্রায় তুড়ি দিয়ে চলেছেন প্রাণগোবিন্দ। ময়নার জঙ্গলে গাছে উঠে তার এমন ডগমগ ভাব হলো যে দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পরও গাছ থেকে মোটেই নামতে চাইছিলেন না। শেষ অবধি বাদাম ঘোষের চাপাচাপিতেই নামতে হলো। বাদাম ঘোষ বলল, বাপু হে, গাছে থাকার মজাই আলাদা, কিন্তু কি জানো, জ্ঞানের পোটলা নিয়ে বসে থাকলেই তো হবে না, সেটাকে কাজে লাগানোও তো দরকার। যে গন্ডগোলটা পাকিয়ে রেখে এসেছো তার গিট না খুললেই নয়। প্রাণগোবিন্দর অবশ্য মনে হচ্ছিল এখন দুনিয়া ও রসাতলে গেলেই বা তার কি, তিনি তো থাকবেন গাছে। দুনিয়া ভেসে যায় যাক, তবে অত আনন্দের মধ্যেও খিদে তেষ্টা বলেও যে একটা ব্যাপার আছে সেটা মাঝে মাঝে টের পাচ্ছিলেন। আর ফাঁকে ফাঁকে নাতি নাতনি পিউ আর পিয়ালের কথাও বড্ড মনে পড়ছিল। তাই বাদাম ঘষে চাপাচাপিতে শেষ অবধি পড়ন্ত বেলায় গাছ থেকে দুজনে নামলেন। টের পাচ্ছিলেন তার মাথাটা জ্ঞান বুদ্ধি ও বিবেচনা শক্তিতে একেবারে টই টুম্বুর হয়ে আছে। রোজকার আলা ভোলা বোকা শোকা প্রাণগোবিন্দ যেন আর নেই। এ এক নতুন প্রাণবন্ত প্রাণগোবিন্দ। জ্ঞানবৃক্ষ কথাটার মানে আজ তিনি স্পষ্ট বুঝলেন। তারপর দুই জ্ঞানবৃদ্ধ বীর দর্পে হেঁটে লহমায় পৌঁছে গেলেন চরণডাঙ্গা গায়ে। এ গায়েই ভয়ঙ্কর গোকুল বিশ্বাসের বাস, কিন্তু প্রাণগোবিন্দর কোথাও উদ্বেগ বা দুশ্চিন্তা নেই। জীবনে কখনো সঙ্গীত চর্চা করেননি প্রাণগোবিন্দ, কিন্তু আজ গুনগুন করে একটু রামপ্রসাদী গাইতে লাগলেন। তেমন বেসুরো গাইছেন বলেও মনে হলো না তার। হুট বলতে গোকুল বিশ্বাসের বাড়িতে ঢোকা আর সিংহের গুহায় মাথা গলানো একই ব্যাপার। সেখানে গদাম গদাম চেহারার আর ফটফটে চোখওয়ালা দন্তকিরমির করা আসরিক লোকজন পাহারা দিচ্ছে। মাছি অবধি গলবার উপায় নেই। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, দুই জ্ঞানবৃদ্ধকে দেখে অসুরদের যেন দাঁত নখ সব খসে পড়ল। তারা বৈষ্ণবোচিত বিনয়ে পথ ছেড়ে দিল। প্রভঞ্জন সূত্রধর ব্যস্ত সমস্ত হয়ে বোধহয় আসছিলেন। প্রাণগোবিন্দকে দেখে থমকে দাঁড়িয়ে গিয়ে বললেন, বাপরে, এই যে বিচক্ষণ প্রাণগোবিন্দ বাবু, তা কি চাই বলুন তো? আরও 5-10 হাজার টাকা নাকি? না না, লজ্জা পাবেন না। 50,000 যদি একটু কম হয়েছে বলেই মনে হয়ে থাকে তাহলে পরিষ্কার করে বলুন,
মিটিয়ে দেওয়া যাবে। অন্যদিন হলে প্রাণগোবিন্দ হয়তো এই কথা শুনে রেগে যেতেন বা দুঃখে কেঁদেই ফেলতেন, কিন্তু আজ তিনি অন্য প্রাণগোবিন্দ। শান্ত মাথায় তিনি তখন সব কথা বলে যেতে লাগলেন। অর্থাৎ তার মুখ দিয়ে অন্য এক অচেনা জ্ঞানবৃদ্ধ প্রাণগোবিন্দ এমন সব কথা প্রম্পট করতে লাগলেন যে প্রভঞ্জন ভারী কাচুমাচু হয়ে জিভ কেটে মাথা নিচু করে পালানোর পথ পান না। গোকুল বিশ্বাসের হাতে বন্দুক বা পিস্তল ছিল না, কিন্তু যে কেউ গোকুল বিশ্বাসের চোখের দিকে তাকালেই বুঝতে পারে যে এ মানুষের আলাদা বন্দুকের দরকার নেই। গোকুলের দুখানা বাঘা চোখই যেন দোনলা বন্দুক, সেই চোখ থেকে যেন সর্বদাই গুলি বেরিয়ে এসে চারদিক ছ্যাঁদা করে দিচ্ছে। শালকুটির মতো দুখানা হাত, ওই হাতে মোষের ঘাড় মটকানো আর গামছা নিকড়ানো প্রায় একই রকম সহজ। তা এহেন গোকুল বিশ্বাসের সামনে গিয়ে যখন দুই জ্ঞানবৃদ্ধ দাঁড়ালেন, তখন গোকুলকে কে যেন ইলেকট্রিক শক দিয়ে দাঁড় করিয়ে দিল। সে ভারী জড়সড় হয়ে হাত জোর করে বলতে লাগল, কি সৌভাগ্য, কি সৌভাগ্য! আস্তাজ্ঞা হোক, বস্তাজ্ঞা হোক। প্রাণগোবিন্দ ভারী ফুর্তি বোধ করছেন। মাথাটা যে কি চমৎকার কাজ করছে তা কহতব্য নয়। তিনি অতিশয় আত্মবিশ্বাসের সঙ্গে যে নাতি দীর্ঘ ভাষণটি দিলেন, তাতে গরু চুরি থেকে গোটা ব্যাপারটাই এত করুণ আবেদনের সঙ্গে সুস্পষ্ট হয়ে উঠল যে গোকুল বিশ্বাসের বাঘা চোখও ছলছল করতে লাগল। গোকুল বিশ্বাস ধরা গলায় বলল, আমাকে মাফ করবেন প্রাণগোবিন্দবাবু, আমি বড্ড ভুল করে ফেলেছি। এই ভুলের প্রায়শ্চিত্ত আমিই করব, আপনি ভাববেন না। না, প্রাণগোবিন্দর আর ভাবনা চিন্তা উদ্বেগ হীনমন্যতা কিছুই নেই। গোকুলের বাড়ি থেকে বেরিয়ে এসে তিনি বলে উঠলেন, চমৎকার, অতি চমৎকার। বাদাম খোসও তারিফ করে বলল, তোমার দিব্যি উন্নতি হচ্ছে হে। দাড়ি গোফওয়ালা আলখাল্লা পরা একটা লোক হঠাৎ তাদের সামনে এসে দাঁড়িয়ে ভারী অবাক হয়ে প্রাণগোবিন্দর দিকে চেয়ে রইল। তারপর ভারী বিনয়ের সঙ্গে হাত জোর করে বলল, কর্তাবাবু, আপনি যে একেবারে পাল্টি খেয়ে গেছেন, চেনাই যাচ্ছে না। প্রাণগোবিন্দ গোরাং দাসের কাঁধে হাত রেখে বললেন, ওরে গোরাং, আমি আর সেই আগের কর্তাবাবু নেই রে, নিজেকে আমি নিজেই চিনতে পারছি না। গোরাং মাথা চুলকোতে চুলকোতে বলল, তাহলে যে ভারী মুশকিল হবে কর্তাবাবু, বড্ড ভজকট লেগে যাবে যে। আপনাকে যারা এতকাল মাপজোক করে একটা আঁচ করে রেখেছিল, তাদের সব হিসেব নিকেশ উল্টে যাবে না তো? সেসব জানি না রে গোরাং, শুধু বলতে ইচ্ছে করছে আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে। গোরাং এক গাল হেসে বলল, আগে বোলটা খুব ফুটেছে কর্তা, মনে হচ্ছে আমিও যেন শুনতে পাচ্ছি। তা কর্তা, গুরুতর একটা কথা ছিল। দুই জ্ঞানবৃদ্ধ গোরাঙে সব কথা খুব মন দিয়ে শুনলেন। সেই ম্যাজিশিয়ানের কথা, চকলেট, রহস্যময় চিরুট, শেষের বটুক সামন্তর কুকুর আর টকেশ্বরের অভিজ্ঞতার কথাও শুনে বাদাম ঘোষ বলল, কিছু বুঝলে হে প্রাণগোবিন্দ? প্রাণগোবিন্দ একটা শ্বাস ছেড়ে বললেন, জলের মতো। কি বুঝলে? ম্যাজিশিয়ানটা জালি, আর যেই হোক লোকটা বিক্রমজিৎ নয়। মাথা নেড়ে বাদাম ঘোষ বলে, আমারও তাই মনে হয়েছে। একটু চিন্তিত মুখে প্রাণগোবিন্দ বললেন, আমার গিন্নি বলেন আমার নাকি বড্ড ভুলো মন, একমাত্র দর্শন শাস্ত্রের ব্যাপার ছাড়া আর কিছুই আমার মনে থাকে না। তা কথাটা মিথ্যেও নয়। বাজার থেকে 7টা জিনিস আনতে দিলে আমি 2টো ঠিক জিনিস, বাকিগুলো ভুল জিনিস নিয়ে আসি। কারোর নামটাও আমার মনে থাকে না। রামকে রাবণ, হারাধনকে বিশ্বজিৎ বলে আকছার ভুল বলেছি, কিন্তু আজ আর ভুল হওয়া জো নেই। মাথা পরিষ্কার কাজ করছে। স্পষ্ট মনে পড়ছে আজ থেকে 22 বছর আগে বটুক সামন্ত নামে আমার এক বেয়াদব ছাত্র ছিল। অত্যন্ত রকচটা মারমুখো ছেলে। দুমদাম রেগে গিয়ে বন্ধুদের সঙ্গে মারপিট করত।
একবার সে তার এক ক্লাসমেটকে সামান্য কারণে এমন মেরেছিল যে ছেলেটাকে হাসপাতালে ভর্তি করতে হয়। আমি তখন কলেজের প্রিন্সিপাল, বাধ্য হয়ে তাকে কলেজ থেকে তাড়ানোর সিদ্ধান্ত নিই। তাতে রেগে গিয়ে সে রাত্রিবেলা কলেজ বিল্ডিংয়ে আগুন দিয়েছিল। বাধ্য হয়ে তাকে রাস্টিকেট করতে হয়। জানি না এই সেই বটুক সামন্ত কিনা, তবে সেও ম্যাজিক দেখাতো বলে শুনেছিলাম। গোরাং ভারী মুগ্ধ চোখে প্রাণগোবিন্দর দিকে চেয়ে বলল, বড্ড গোলমালে ফেলে দিলেন কর্তাবাবু। আল ভোলা মানুষটি ছিলেন। কতবার 1 টাকার জায়গায় ভুল করে 5 টাকা দিয়ে ফেলতেন। হাট বাজারে 10 টাকার জিনিস 20 টাকায় কিনে আনতেন। চোর বাটপাররা কত কম মেহনতে আপনার পকেট থেকে টাকা পয়সা হাপিস করতে পারত। আমরা তো ধনী ধনী করতাম, কিন্তু আপনি হুঁশিয়ার হয়ে ওঠায় সে চিন্তার লোক ভারী লোকসানে পড়ে যাবে। গিন্নিমার কথাটাও একটু ভাবুন। শশব্যস্তে প্রাণগোবিন্দ বললেন, কেন, তার আবার কি হলো? তিনি যে বড্ড ফ্যাঁসাতে পড়ে গেলেন কর্তাবাবু। এতকাল একজন ভারী আত্মভোলা আনমোনা কাছা ছাড়া মানুষের ঘর করে বুড়ো হলেন। এখন যে তাকে একজন ভারী চালাক চতুর হুঁশিয়ার হিসেবি লোকের সঙ্গে নতুন করে ঘর করতে হবে, এটা ভেবে দেখেছেন? এই কেচে গন্ডুসে তার যে ভারী হয়রানি হবে। বাদাম ঘোষ মাথা নেড়ে বলল, খুব ঠিক কথা হে প্রাণগোবিন্দ। আমি বৃক্ষবাসী হওয়ার পর থেকেই আমার বাড়িতেও এরকম সব হয়েছিল কি না। গিন্নি লুকিয়ে গয়না গড়ালে টের পেতুম। রাখাল ছেলেটা গরুর দুধ চুরি করলে ধরে ফেলতুম। নাতি পড়ায় ফাঁকি দিয়ে ডান্ডাগুলি খেলছে কিনা বলে দিতে পারতুম। প্রাণগোবিন্দ বুক ফুলিয়ে বললেন, আমার সঙ্গে আর কেউ চালাকি করে পার পাবে না। এই তো সেদিন গিন্নি ছাদে বড়ি শুকোতে দিয়ে আমাকে পাহারায় বসিয়ে রেখেছিলেন। কি বলবো মশাই, একটা জিনিস ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়েছি। অমনি কাকগুলো এসে বড়ির টুকরো ছড়িয়ে 6 ছত্রাখান করে গেল। গিন্নি এসে কি উস্তুম কুস্তুম করে অপমান করলেন আমায়। তারপর ধরুন বাজারের রাধেশ্যাম মুদি। যখনই কিছু কিনতে যাই তখনই রাধেশ্যাম এসে আমার সামনে দাঁড়ায়। বিগলিত মুখে নানা গল্প ফেদে বসে, আর এমনভাবে দাড়ি পাল্লাটা আড়াল করে দাঁড়ায় যাতে আমি দেখতে না পাই। প্রত্যেক দিন ওজনে ফাঁকি দিয়ে যাচ্ছে। মানুষের কথা কি আর বলবো। আমার বিড়াল দুটো কি কম বজ্জাত? তাদের এমন চায়ের নেশা হয়েছে যে আমি খবরের কাগজে মুখ ঢাকলেই তারা লাফিয়ে টেবিলে উঠে আমার চায়ের কাপ থেকে চুকচুক করে চা খেয়ে নেয়। সবসময় তো আর বুঝতে পারি না, তাই সেই বিড়ালের এঁটো করা চাও কতদিন খেয়ে নিয়েছি, কিন্তু সেসব দিন আজ ইতিহাস। যাক, বিড়াল আর রাধেশ্যাম কেউ এখন আমার হাতে নিস্তার পাবে না। গোরাং দাস বিনীতভাবেই বলল, বুঝতে পারছি, আমাদের কপালেই এবার কষ্ট আছে। প্রাণগোবিন্দ এবার একটু গম্ভীর হয়ে বললেন, কিন্তু ঘটনার প্যাটার্নটা এখনো ঠিক করা যাচ্ছে না। ম্যাজিশিয়ান, চকলেট, চিরকুট, বটুক, তার কুকুর আর পুতুলের ওপর কুকুর লেলিয়ে দেওয়া, এসব কি এক সূত্রে বাঁধা নাকি আলাদা আলাদা বিচ্ছিন্ন ঘটনা? বাদাম ঘোষ বলল, একটু চেপে ভাবলেই বেরিয়ে আসবে। তোমার মাথা তো এখন চমৎকার কাজ করছে হে। তা করছে, কিন্তু এখনো আমি জানি না কে বা কারা গোকুল বিশ্বাসের গরুটা চুরি করে আমার গোয়ালে রেখে এলো, এবং কেই বা মুক্তিপণের টাকা আমার কাছে পৌঁছে দিতে বলল। মাঝে মধ্যে মনে হচ্ছে এসব ঘটনা একই সূত্রে বাঁধা। গোরাং চাপা গলায় বলল, গায়ে আপনার বদনামও করেছে লোকে। লোকেরা দোষ কি বলো? আমার গিন্নিও তো আমাকে গরু চোর বলে সন্দেহ করলেন। পিউ একটা কাঠের পুতুল কিনল। ঘাড় ধরে ঘোরালেই মুন্ডুটা খুলে যায়। ভিতর থেকে বেরিয়ে আসে আর একটা পুতুল, আবার সেটার পেটের মধ্যেও আবার একটা পুতুল। আর একটা কাঁচের চুড়িওয়ালা তার 2 হাতে কি সুন্দর সব জড়ি বসানো কাঁচের চুড়ি পরিয়ে দিল। একটুও ব্যথা লাগলো না। কাঠের চিরুনি সে কখনো দেখেনি। 2টো নিল। একটা মাকে দেবে। পিয়ালের জন্য নিল বাঁশি আর বেলুন আর প্লাস্টিকের ব্যাট বল।
দাদু আর ঠাকুরমার জন্য কিছু একটা নেওয়া উচিত। কি নেবে ভাবছিল, এমন সময় দেখতে পেল মেলার গেটের দিকে একটা ভারী সুন্দর রঙিন তাঁবু। তার বাইরে লাল শালুর ওপর সাদা অক্ষরে লেখা বিক্রমজিতের ম্যাজিক শো। সে চেঁচিয়ে উঠল, এই তো বিক্রমজিতের ম্যাজিক। হলধর উঁচু হয়ে বসে সুরবালার ফরমাস অনুযায়ী ভারী লোহার চাটুর দরদাম করছিল। বলল, ম্যাজিক দেখতে গেলে দেরি হয়ে যাবে দিদি, 7:30 বেজে গেছে। আমি যে বিক্রমজিৎকে চিনি, ভীষণ ভালো ম্যাজিক দেখায়। সে আমায় চকলেট দিয়েছিল। এই তো মুশকিলে ফেললে দিদি, দেরি হয়ে গেলে আমি বকুনি খাবো। বারে, আমরা তো এখনো দাদুকেই খুঁজে পাইনি। ঘুড়ির মধ্যে যে লেখা ছিল দাদু এই মেলাতেই আছেন। হলধর ফাঁপড়ে পড়ে পড়ল, বুড়ো মানুষরা কি আর মেলায় ঘুরে বেড়ান? দেখো গে যাও, দাদু এতক্ষণে বাড়ি ফিরে বসে চা খাচ্ছেন। তুমি কি করে জানলে? একগাল হেসে হলধর বলে, কার জানবো না, এ সময় চা না খেলে যে কর্তাবাবু তেরে ইংরেজি বলেন। আমার সঙ্গে একদিন এমন ইংরেজি বলেছিলেন যে রাতে আমার মোটে ঘুমই হলো না। আর মোক্ষদা তো ইংরেজি বকুনি চোটে হাউমাউ করে কি কান্নাই কাঁদলো। তখন কর্তামা তাড়াতাড়ি চা করে দেওয়ার পর চা খেয়ে তবে কর্তাবাবু বাংলায় নামলেন। যা, দাদু মোটেও ওরকম নন। আচ্ছা হলদরদা, ওই ট্যারা লোকটাকে লক্ষ্য করেছ? ট্যারা লোক না তো, কার কথা বলছো? আমরা যখন নসিগঞ্জে ভ্যানে উঠছি তখন বাজারের কাছ থেকে লোকটা খুব লক্ষ্য করছিল আমাদের। এখন দেখছি মেলাতেও লোকটা আমাদের সঙ্গে ঘুরছে। হলধর বলল, তোমার রাঙা টুকটুকে জামাটা দেখছে বোধহয়। গায়ের গরিব লোক তো সব, এত সুন্দর পোশাক তো বড় একটা দেখে না। না হলধরদা, আমি তাকালে লোকটা চোখ ফিরিয়ে নিয়ে কোথায় যেন লুকিয়ে পড়ছে। ভয় পেও না দিদি, আমি তো সঙ্গেই আছি। আমি মোটেই ভয় পাইনি। ট্যারা লোকটা কাকে দেখছে তা তো বোঝার উপায় নেই কি না। তারা কাকের দিকে তাকিয়ে হয়তো বক দেখতে পায়, রামবাবুর দিকে চেয়ে শ্যামবাবুর সঙ্গে কথা কয়। ঠিক এই সময় জোকারের পোশাক পরা একটা লোক এগিয়ে এসে পিউকে বলল, ম্যাজিক দেখবে না খুকি? বিক্রমজিতের ম্যাজিক। এই নাও 2টো টিকিট, ম্যাজিক এক্ষুনি শুরু হবে। বলেই লোকটা ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। পিউ হাতে 2খানা টিকিটের দিকে চেয়ে বলল, দেখলে তো হলধরদা বিক্রমজিৎ কেমন ভালো। হলধর আমতা আমতা করে বলল, তাই তো দিদি, বিক্রমজিৎ তো তোমার চেনা লোকই দেখছি। তা দেরি একটু হলে হোক, বিনে পয়সায় বরং ম্যাজিকটা একটু দেখেই যাই চলো। দুজনে তাঁবুতে গিয়ে ঢুকে ভারী অবাক হয়ে গেল। সারি সারি চেয়ার সাজানো আছে বটে, কিন্তু একটাও লোক নেই। তাঁবু একদম ফাঁকা। সামনে ছোট্ট একটা স্টেজ, পর্দা ফেলা। তারা বসতে না বসতেই পর্দা সরে গেল। বিক্রমজিৎ স্টেজে এসে দাঁড়ালো। ঠিক সকালে যেমন দেখেছিল তেমনি কালো কোট আর প্যান্ট, লাল টাই, মাথায় টুপি। বিক্রমজিৎ ম্যাজিক দেখাতে শুরু করে দিল। হলধর চাপা গলায় বলে, হিরি বাবা, কত চটপট দেখাচ্ছে, এত তাড়াহুড়োর কি আছে বলো তো? কথাটা সত্যি, বিক্রমজিৎ বড় তাড়াতাড়ি ম্যাজিক দেখাচ্ছে। মুখে কোনো কথা নেই। টুপি থেকে বের করছে কাঁচের গ্লাস, ফুলদানি, জ্যান্ত সাপ, খরগোশ, পায়রা। তারপর হঠাৎ একটা লাল চাদর 2 হাতে ধরে উঁচু করে নিজেকে আড়াল করল বিক্রমজিৎ। চাদরটা 2-1বার দুলে উঠেই পড়ে গেল নিচে। দেখা গেল বিক্রমজিৎ চাদরের আড়ালে নেই, কোথাও নেই। কিন্তু হঠাৎ একটা চাপা শীষের শব্দ হলো যেন। আর তারপরই স্টেজের উপরে উঠে এলো একটা ভয়ঙ্কর সাদা কুকুর। মাত্র একবার একটা আফ শব্দ করে সেটা স্টেজ থেকে একটা লাফ দিয়ে নেমেই সোজা ছুটে এলো তাদের দিকে। পিউ আর হলধর কিছু বুঝে উঠবার আগেই কুকুরটা সোজা এসে লাফিয়ে পড়ল তাদের উপর। দুজনেই চেয়ার উল্টে পড়ে গেল মাটিতে।
ঠিক এই সময় আর একটা তীব্র শীষের শব্দ হলো। পিউ চিৎকার করে উঠল, মা গো! চোখ বুজে ফেলেছিল পিউ। এত ভয় সে কখনো পায়নি। ভয়ে শক্ত হয়ে পড়ে রইল সে। কুকুরটা কি কামড়াবে তাকে? কেন কামড়াবে? সে তো কিছু করেনি। কারা যেন এসে দাঁড়ালো কাছে। কে একজন তাকে পা জাকুলা করে তুলে নিয়ে বলল, ভয় নেই মা, কোনো ভয় নেই। পিউ চোখ চেয়ে অবাক হয়ে দেখল কয়েকজন লোক তাদের চারদিকে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন গোরাং দাদা আর দাদু। দাদু বলে ঝাঁপিয়ে পড়ল পিউ। দাদু তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, কোনো ভয় নেই ভাই, কোনো ভয় নেই। কুকুরটা যে আমাকে কামড়ে দিচ্ছিল। হ্যাঁ, কপাল ভালো, তাই অল্পের জন্য বেঁচে গেছো। এই যে ছেলেটা দেখছো, এ হলো টক্কেশ্বর। এই বুদ্ধি করে শীষটা ঠিক সময় দিয়েছিল, আর তাইতেই কুকুরটা ঘাবড়ে গিয়ে ফিরে যায়। নইলে এতক্ষণে কি হতো ভাবাই যায় না। কুকুরটা কেন আমাকে কামড়ে দিচ্ছিল দাদু? আমি তো কিছু করিনি। না, তুমি কিছু করনি, কিন্তু 22 বছর আগে তোমার দাদু কিছু করেছিল, আর এটা তারই প্রতিশোধ। গোকুল বিশ্বাস আর তার কয়েকজন সাগরেদ, বাদাম ঘোষ, গোরাং দাস, টক্কেশ্বর সবাই এসে প্রাণগোবিন্দকে ঘিরে বসে গেল। গোকুল বলল, ব্যাপারটা আমার মাথায় এখনো সেঁধ হয়নি, একটু বুঝিয়ে বলুন। প্রাণগোবিন্দ ব্যথিত মুখে বললেন, এ বড় সুখের গল্প নয়। 22 বছর ধরে যে কেউ এত রাগ পুষে রাখতে পারে তার ধারণাও আমার ছিল না। বটুককে রাস্টিকেট করার যে এতখানি মূল্য দিতে হবে তাও জানা ছিল না। সে আমাকে একেবারে শেষ করে দিতে চেয়েছিল বটে, কিন্তু খুব ধীরে ধীরে দগ্ধে দগ্ধে। সরাসরি মেরে দিলে আর মজা কি। তাই সে গোকুলের গরু চুরি করে আমার গোয়ালে চালান দেওয়া আর মুক্তিপণ আমাকে দেওয়ানোর ব্যবস্থা করে। সে ভালোই জানে এই গ্রাম দেশে একবার কলঙ্ক আর বদনাম হলে সহজে তা স্খলন হয় না, আর গ্রামের লোকেরা এসব জিনিস সহজেই বিশ্বাস করে। কাজী আমাকে গরুচোর এবং মুক্তিপণ আদায়কারী এক জঘন্য লোক বলে সে আমাকে দেগে দিতে চেয়েছিল। তাতে চরিত্রহনন যেমন হবে তেমনি আমার হবে বুদ্ধিনাশ। শুধু এটুকু করেই সে ক্ষান্ত হয়নি, তার ভিতরে 22 বছর ধরে যে কত রাগ পুষে রেখেছে তার আরও ভয়ঙ্কর প্রতিশোধ চাইছিল। আর এই জন্যই সে বেছে নেয় আমার নাতনিকে। আমার এই আদরের নাতনিকে খুন করলে আমি বেঁচে থেকে মৃত্যুর অধিক যন্ত্রণা পাব, এটা সে ভালোই জানে। এজন্য সে বুদ্ধি করে ম্যাজিশিয়ান সেজে বাসের মধ্যে খেলা দেখায়, আর আমার নাতনি তার বেশ ভক্ত হয়ে পড়ে। নানা কৌশলে সে পিউকে টেনে আনে এই মেলায়। প্ল্যান সে ভালোই করেছিল। নির্জন তাঁবুর মধ্যে কুকুর দিয়ে বাচ্চা মেয়েটাকে খুন করলে পুলিশ তাকে ধরতেও পারত না। গ্রাম দেশে পুলিশ অত তৎপর নয়, তার উপর সাক্ষী সাবুদও নেই। টক্কেশ্বর বলল, বটুকবাবুর কুকুরটার রং কিন্তু কালো। প্রাণগোবিন্দ বললেন, হ্যাঁ, কুকুরটাকে ক্যামোফ্লেজ করার জন্য সেটার গায়ে সাদা রং লাগিয়ে নিয়েছিল সে। আমরা খবর নিয়েছি। এ তাঁবুতে বিক্রমজিতের ম্যাজিক শো হয় না, হয় পুতুল নাচ, আর সেটা হয় দুপুরে। বাইরে যে লাল শালু টাঙানো আছে সেটা শুধু আমার নাতনিকে টেনে আনার জন্যই। গোকুল বিশ্বাস বলে, কিন্তু কুকুরটা সবাইকে ছেড়ে আপনার নাতনির দিকেই বা তেড়ে এলো কেন? এখানেও গোকুলের ক্ষুরোধার বুদ্ধির কথা বলতে হয়। সকালে বাসের মধ্যে এসে আমার নাতি ও নাতনিকে চকলেট বার দিয়েছিল। আমার দৃঢ় ধারণা পিউকে দেওয়া চকলেটের মধ্যে এমন কিছু সে মাখিয়ে দিয়েছিল যার গন্ধ পিউয়ের শরীরে থেকে যাবে। মানুষের নাক সে গন্ধ টের পাবে না বটে, কিন্তু কুকুরের জ্ঞানেন্দ্রিয় অনেক তীক্ষ্ণ। আমার আরও মনে হয় যে মেয়ে পুতুল দিয়ে সে কুকুরটাকে ট্রেনিং দিচ্ছিল সেটার গায়েও ওই গন্ধ মাখানো আছে। পিউ যদি আজ মেলায় নাও আসতো তাহলেও ছাড়ত না বটুক। পিউকে যেখানে পেত সেখানেই সে তার ক্যামোফ্লাজ করা খুনে কুকুর লেলিয়ে দিত। গোকুল বিশ্বাস একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,
প্রাণগোবিন্দবাবু, কবুল করছি আমিও একসময় পাজি লোক ছিলুম বটে, কিন্তু এত শয়তানি বুদ্ধি আমারও ছিল না। যেসব খারাপ লোক বুদ্ধিমান হয় তারাই সবচেয়ে বিপজ্জনক। তার প্ল্যানিং দেখে আমি অবাক হয়ে গেছি। টুকরো টাকরা ঘটনাগুলোকে সাজাতে গিয়ে ধরা পড়ল যা সব ঘটেছে তা একটা সুতোয় বাঁধা। এই সাজাতে গিয়ে বড্ড দেরি হয়ে গেল। একেবারে শেষ সময়ে পিউকে বাঁচানো গেছে এই ঢের। টক্কেশ্বর রোজ বটুকের বাড়ির দেওয়ালে উঠে সব লক্ষ্য করত। কোন শীষ দিলে কুকুরটা তেড়ে যায়, কোন শীষে ফিরে আসে তা শিখে গিয়েছিল। ওর শীষটা ঠিকমতো কাজ না করলে অবশ্য আপনাকে গুলি চালাতেই হতো গোকুলবাবু, তবে তাতে পিউয়ের রিস্ক ছিল। গোকুল বিশ্বাস মাথা নেড়ে বলল, না মশাই না, আমার হাতে টিপ এখনো অব্যর্থ, এক চুল এদিক ওদিক হওয়ার জো নেই। বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখুন। রক্ষে করুন, পরীক্ষার দরকার নেই, তবে কুকুরটাকে যে মারতে হয়নি এটাতে আমি স্বস্তিই বোধ করছি। পিউ দাদুর গলা জড়িয়ে ধরে বলল, দাদু, বিক্রমজিৎ কি খারাপ লোক? আমার যে তাকে খুব ভালো লাগে, কি সুন্দর ম্যাজিক দেখায়। হ্যাঁ দিদি ভাই, তার গুণও অনেক। ওই বুদ্ধি কাজে লাগালে সে অনেক ভালো কাজও করতে পারত, কিন্তু অলস মস্তিষ্ক শয়তানের বাসা। বাপ ঠাকুরদার অঢেল পয়সা পেয়ে সে কর্মবিমুখ হয়ে গিয়েছিল, আর তার চণ্ড রাগও ছিল তার বড় শত্রু। ঠিক এই সময় তাঁবুর পর্দা সরিয়ে দারোগাবাবু এসে ঢুকলেন। প্রাণগোবিন্দবাবুকে প্রণাম করে বললেন, সরি মামাবাবু, কুকুরটাকে গুলি করে মারতে হয়েছে, কিছু করার ছিল না। বটুকে অ্যারেস্ট করার সময় কুকুরটা ভীষণ ভায়োলেন্ট হয়ে ওঠে। কুকুরটাকে মারতেই বটুকবাবু কোল্যাপস করেন। প্রাণগোবিন্দ বললেন, খুবই দুঃখের কথা, কুকুরটাকে সে খুবই ভালোবাসত। যেমন এই গোকুল বিশ্বাস তার গরুটাকে ভালোবাসে, যেমন আমি আমার এই নাতনিটাকে ভালোবাসি। এসব ভালোবাসার গল্পের সঙ্গে যখন ঘৃণা বিদ্বেষ এসে মিশে যায় তখনই হয় বিপত্তি। নইলে ভালোবাসার মতো এমন শুদ্ধ জিনিস আর কি আছে বলো? দারোগা সুধাবিন্দু বললেন, তা বটে। সকালবেলায় সুরবালা খুবই চেঁচামেচি করছিলেন। ও পিউ, এ কাকে দাদু বলে ধরে নিয়ে এলি ভাই? সেই আলা ভোলা ভালো মানুষ লোক তো এ মোটেই নয়। এই ধুরন্ধর লোকটা তো দাদু হয় কি করে? পিউ খিলখিল করে হেসে বলে, ইনি তো আমার দাদু। তাহলে বলতেই হবে, ওই বৃক্ষবাসী বাদামচন্দ্র ঘোষের পাল্লায় পড়ে তো দাদু একেবারে উচ্চনে গেছে। আগে চায়ে চিনি কম বেশি হলে টের পেত না, বাজারে গেলে হিসেব মেলাতে পারত না, সংসারে কোনো খবরই রাখতো না, কিন্তু এখন তো দেখি কেবল টিকটিক করছে, এটা হলো না কেন, ওটা হলো না কেন। এক রাত্রিরেই আমার হাড় ভাজা ভাজা হয়ে গেল। এখন এই নতুন লোককে সামলাবো কি করে বলতো? উঠোনের কোণে বসে হলধর খড় কাটছিল। মুখ তুলে বলল, যা বলেছেন মাঠান, আগে কর্তাবাবুর চোখ দুটো ছিল গরুর চোখের মতো ঠান্ডা, এখন একবারে টর্চ বাতির মতো জ্বলতে লেগেছে। বাইরের বারান্দার সিঁড়িতে বসে গোরাং দাস মাথা চুলকোতে চুলকোতে বলল, বলেছিলাম না কর্তাবাবু বড় ভজঘট বেঁধে উঠবে, আমাদের যে সব হিসেব নিকেশ উল্টে গেল। প্রাণগোবিন্দবাবু মৃদু মৃদু হেসে আপন মনে শুধু বললেন, বাবা। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতরে সিরিজ থেকে ঘোর প্যাচে প্রাণগোবিন্দর শেষ পর্ব। কেমন লাগলো গল্প শোনার জন্য অপেক্ষায় থাকবো। পরের দিন এসে হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।